নবম শ্রেণী সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ভিডিওতে আমি তোমাদের সামনে সংস্কৃত সাহিত্যিক মহাকবি কালিদাসের বিরচিত ধীবর বৃত্তান্ত নাটকটি আমি লাইন ধরে ধরে আলোচনা করব। তোমাদের কাছে অনুরোধ থাকলো আজকে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে তোমরা নাটকটি সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। ধীবর বৃত্তান্ত সংস্কৃত সাহিত্যিক মহাকবি কালিদাস। নাটকের মধ্যে যাওয়ার আগে মহাকবি কালিদাসের কবির পরিচিতি সম্পর্কে একটু জেনে নাও তোমরা সবাই। মহাকবি কালিদাস প্রাচীন ভারতের সংস্কৃত ভাষা স্বনামধন্য কবি। মহারাজা বিক্রমাদিত্যের সভায় নবরত্নের অন্যতম প্রধান রূপে গণ্য হয়ে থাকেন। অর্থাৎ মহারাজা বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্ন অর্থাৎ 9 জন কবি বা সাহিত্যিককে একত্রে নবরত্ন বলা হয়। তাদের মধ্যে একজন ছিলেন মহাকবি কালিদাস। কথিত আছে যে বা কথিত রয়েছে যে তিনি দেবী সরস্বতীর সাক্ষাৎ লাভ করেন এবং তার প্রসাদে ও উপদেশে সরস্বতী কুণ্ডে অবগাহন ও তার জলপান করে মহামূর্খ ও অতিশয় নির্বোধ থেকে মহাকবি হয়ে ওঠেন। তার রচিত কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো অভিজ্ঞান শকুন্তলম, বিক্রমবর্ষী, রঘুবংশ, কুমার সম্ভব, মেঘদূত, ঋতু সংহার প্রভৃতি। এদের মধ্যে থেকে তোমরা যে কোনো 2টি থেকে 3টি কাব্যগ্রন্থগুলি মনে রাখবে। ইনি পশ্চিম মালবের অধিবাসী এবং খ্রিস্টীয় 5ম শতাব্দীর শেষ ভাগ থেকে 6ষ্ঠ শতাব্দীর মধ্যে বর্তমান ছিলেন বলে অনুমিত হয়ে থাকে। অর্থাৎ তখনকার দিনে সাল তারিখ গণনা করা যায় না বলে তার জন্য মহাকবি কালিদাসের জন্ম এবং মৃত্যু সালটি দেওয়া নেই। এবার নাটকের মধ্যে চলে আসো তোমরা। নাটকের মধ্যে যাওয়ার আগে নাটকটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি জেনে নাও। উৎস: ধীবর বৃত্তান্ত নাটকটি অভিজ্ঞান শকুন্তলম নাটকের 6ষ্ঠ অঙ্ক থেকে গৃহীত হয়েছে। অভিজ্ঞান শকুন্তলম নাটকের মোট 7টি অঙ্ক রয়েছে, তাদের মধ্যে 6ষ্ঠ অঙ্ক থেকে ধীবর বৃত্তান্ত নাটকটি গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে। তোমাদের পরীক্ষা প্রায় সময় কোশ্চেন আসে এই ধীবর বৃত্তান্ত নাটকটি কে তর্জমা করেছেন। যেহেতু মহাকবি কালিদাস সংস্কৃত ভাষার কবি, তার জন্য তিনি অভিজ্ঞান শকুন্তলম নাটকটি তিনি সংস্কৃতে রচনা করেছেন। তার জন্য এই নাটকটি বাংলা ভাষায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে ধীবর বৃত্তান্ত নাটকটি কে বাংলায় তর্জমা করেছেন? সত্যনারায়ণ চক্রবর্তী। ধীবর বৃত্তান্ত নাটকটি সম্পর্কে জানতে হলে তার আগে তোমাদের এই নাটকটির পূর্ব কথা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ অভিজ্ঞান শকুন্তলম নাটক সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। অভিজ্ঞান শকুন্তলম নাটকটি সম্পর্কে তোমরা একটু ছোট করে জেনে নাও, তাহলে তোমাদের এই নাটকটি বুঝতে তোমাদের সুবিধা হবে। মহাকবি কালিদাস মহাভারতের হস্তিনাপুরের ভরতবংশীয় রাজা দুষ্মন্ত ও শকুন্তলার প্রেমের কাহিনী উল্লেখ করে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেছেন বা লিখেছেন। এই নাটকে হস্তিনাপুরের ভরতবংশীয় রাজা দুষ্মন্ত মৃগয়ায় গিয়ে ঘটনাচক্রে পথ ভুল করে মালিনী নদীর তীরে মহর্ষি কর্ণের আশ্রমে আসেন। সেখানে কর্ণের পালিত কন্যা শকুন্তলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যান রাজা দুষ্মন্ত। শকুন্তলার সঙ্গলাভে উদ্গ্রীব রাজা কর্ণমুনির অনুপস্থিতিতে একদিন গান্ধর্ব মতে শকুন্তলাকে বিবাহ করেন। তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে শর্ট কোশ্চেন পড়ে গান্ধর্ব মত বা গান্ধর্ব নীতি কী? গান্ধর্ব রীতি হলো বরপক্ষ ও কন্যাপক্ষের অনুমতি নিয়ে লুকিয়ে বিবাহ করাকে বলা হয় গান্ধর্ব নীতি। এবং অভিজ্ঞান স্বরূপ তার নামাঙ্কিত আংটি উপহার দিয়ে রাজধানীতে ফিরে যান রাজা দুষ্মন্ত। বহুকাল অতিক্রম হলেও রাজা দুষ্মন্ত শকুন্তলাকে নিয়ে যেতে আসেন না। এদিকে দুষ্মন্তর চিন্তায় মগ্ন শকুন্তলা তপবনে আগত ঋষি দুর্বাসাকে লক্ষ্য করেননি। এর ফলে অপমানিত বোধ করে ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন যে যার চিন্তায় সে নিজ দায়িত্ব সম্পর্কে অসচেতন হয়ে রয়েছে সেই ব্যক্তি শকুন্তলাকে চিরকালের জন্য ভুলে যাবে। শকুন্তলার সখী প্রিয়ংবদা ঋষি দুর্বাসার কাছে ভয়ানক অভিশাপ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করলে সে জানতে পারে শকুন্তলাকে দেওয়া রাজার আংটি একমাত্র রাজার কাছে শকুন্তলার পরিচয় দিতে পারবে। কর্ণমুনি তপবনে ফিরে এসে শকুন্তলার বিবাহ সম্পর্কে জানতে পেরে তাকে রাজার কাছে পাঠানোর ব্যবস্থা করেন।
রাজধানীতে যাওয়ার পথে শকুন্তলার আংটিটি ঘটনাক্রম অনুসারে শচীতীর্থের জলে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় পড়ে যায় এবং একটি মাছ তা খেয়ে নেয়। আংটিটি না থাকায় শকুন্তলা নিজের পরিচয় রাজাকে দিলেও রাজা তা বিশ্বাস করেন না এবং অপমানিত হয়ে শকুন্তলা মারীচের তপবনে আশ্রয় নেয়। অন্যদিকে কিছুকাল পর এক ধীবরের জালে ধরা পড়ে সেই মাছটি যে শকুন্তলার আংটিটি খেয়ে ফেলেছিল। এর পরের গল্পটি তোমাদের এই ধীবর বৃত্তান্ত নাটকটিতে আলোচনা করা হয়েছে। নাটকের মধ্যে যাওয়ার আগে নাটকটির মধ্যে কোন কোন চরিত্র রয়েছে সেগুলি তোমরা জেনে নাও। প্রধান চরিত্র ধীবর। 2 নম্বর প্রথম রক্ষী, যার আসল নাম সূচক। 3 নম্বর দ্বিতীয় রক্ষী, যার আসল নাম জানুক। 4 নম্বর রাজশ্যালক, তিনি হলেন রাজ্যের সুরক্ষার কাজে নিযুক্ত এবং বিচক্ষণ ও দায়িত্ববান। এবার নাটকের মধ্যে চলে আসি। ধীবর বৃত্তান্ত, মহাকবি কালিদাস। ধীবর কাদের বলা হয়? যারা জেলে অর্থাৎ যারা মাছ ধরে তাদের বলা হয় ধীবর বা জেলে। তোমাদের এখানে এই মহর্ষি কর্ণের তপবন এই গল্পটি তোমাদের আমি ছোট করে আলোচনা করে দিলাম। তোমরা যদি আমার এই গল্পটি মন দিয়ে না শোনো তাহলে অবশ্যই বইতে এই প্যারাটি তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ এখান থেকেই মাঝে মধ্যে শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে 2 রক্ষীর প্রবেশ। অর্থাৎ নগর রক্ষায় নিযুক্ত ছিল রাজশ্যালক এবং 2 রক্ষী ছিল। রাজশ্যালক কথাটির অর্থ হলো স্ত্রীর ভাই এবং রক্ষীর কথাটির অর্থ হলো প্রহরী। অর্থাৎ নগর রক্ষায় নিযুক্ত থাকা রাজশ্যালক এবং 2 রক্ষী এক হাত বাঁধা পুরুষের সঙ্গে তারা প্রবেশ করলো। 2 রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? 2 রক্ষীর নাম আমি আগে বলে দিয়েছিলাম। 2 রক্ষীর নাম তাহলে কি কি? প্রথম রক্ষী হলো সূচক এবং দ্বিতীয় রক্ষী হলো জানুক। তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে শর্ট কোশ্চেন দিয়ে দেয়, 2 রক্ষীর মধ্যে প্রথম রক্ষীর নাম বলো বা দ্বিতীয় রক্ষীর নাম বলো। তাড়না করে কথাটির অর্থ হলো অত্যাচার সুরে বা অত্যাচারের সুরে ওরা বলে ওরে বেটা চোর, বল মণিখচিত। মণিখচিত কথাটির অর্থ হলো মণির দ্বারা শোভিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? অর্থাৎ রাজার নামে খোদাই করা এই আংটিটি তুই কোথায় পেলি? কারা জিজ্ঞাসা করছে? 2 রক্ষী জিজ্ঞাসা করছে। পুরুষ অর্থাৎ কে? জেলে বা ধীবর। ভয় পাওয়ার অভিনয় করে অর্থাৎ ভয় পেয়ে যায়, তারা যেভাবে কোশ্চেন করছে তার জন্য ধীবর ভয় পেয়ে যায়। আপনারা শান্ত হন, কে বলছে? ধীবর বলছে আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি, অর্থাৎ আমি এ সমস্ত কাজ বা এরকম কাজ আমি করিনি বা কোনো দিন করিও না। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? অর্থাৎ প্রথম রক্ষী একটু ব্যঙ্গ করে বলে তবে কি তোকে সৎব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ বিবেচনা করে প্রথম রক্ষী এই কথাটি জেলেকে বলল। পুরুষ অর্থাৎ জেলে বা ধীবর, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। তাহলে ধীবরের বাড়ি কোথায়? তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন মাঝে মধ্যে প্রায় আসে শক্রাবতারে। অর্থাৎ আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, আমি শক্রাবতারে থাকি। দ্বিতীয় রক্ষী, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বাটপার কথাটির অর্থ হলো দস্যু। অর্থাৎ দ্বিতীয় রক্ষী বলল বেটা দস্যু বা বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করছি বা তুই কোন জাতির মানুষ সেটা কি আমরা জিজ্ঞাসা করছি? শ্যালক, একে পূর্বাবার সব বলতে দাও, তার মধ্যে বাধা দিও না। 2 রক্ষী, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? তখন 2 রক্ষী বলল যা আপনার আদেশ তা শিরোধার্য। এখানে দেখো 2 রক্ষী কিন্তু ধীবরকে অপমানিত করছে এবং ছোট করে দেখাচ্ছে, তার জন্য বলছে বল তুই কি বলছিলি? পুরুষ অর্থাৎ ধীবর, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। জাল, মাছ ধরার জাল এখানে বলা হয়েছে। বড়শি হলো মাছ ধরার বড়শি, অর্থাৎ এখানে ধীবর জাল এবং মাছ ধরার বড়শি দিয়ে
মাছ ধরে কিন্তু সে জীবিকা নির্বাহ করে বা সংসার চালায়। তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে কোশ্চেন আসে ধীবর কিভাবে সংসার চালায়, মাছ ধরে সংসার চালায়। শ্যালক হেসে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। অর্থাৎ এখানে শ্যালক ধীবরের জীবিকাকে ব্যঙ্গ করে বলে, বাহ বেশ পবিত্র জীবিকা দেখছি তোর। অর্থাৎ ধীবরের যে মাছ ধরা জীবিকাটিকে ব্যঙ্গ করে বলছে শ্যালক। পুরুষ শুনুন মহাশয়, এরকম বলবেন না। অর্থাৎ তার জীবিকাকে বা তাকে অসম্মান করবেন না। এটা কে বলছে? পুরুষ বা ধীবর। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয়, ঘৃণা হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞী ও পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ এখানে ভালো করে বুঝে নাও, যে সময় কবি নাটকটি রচনা করেছেন সেই সময় একটি প্রথা বা সেই সময় এটি প্রচলন ছিল যে পূর্বপুরুষদের পেশাই পরবর্তী প্রজন্মের পেশা হতো। অর্থাৎ চাষির ছেলে চাষি হবে, রাজার ছেলে রাজা হবে, কুমোরের ছেলে কুমোর হবে, কামারের ছেলে কামার হবে, তাঁতির ছেলে তাঁতি হবে এবং জেলের ছেলে জেলে হবে। তার জন্য এখানে ধীবর বলতে চাইছে যে কোনো জীবিকাকে বা কোনো পেশাকে ছোট করে দেখা উচিত নয়, কারণ এই জীবিকাটা ধীবর বংশ পরম্পরায় পেয়েছে। তার জন্য বলেছে কোনো জীবিকা যতই নিন্দনীয় বা ঘৃণা হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও, অর্থাৎ বেদজ্ঞ ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণ সমাজে ব্রাহ্মণরা দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। অর্থাৎ যজ্ঞের সময় ব্রাহ্মণরা পশুবধ করেন, তখন তারা নির্দয় হয়ে বা নিরুপায় হয়ে তারা কিন্তু পশুবধ করেন, কারণ এটা তাদের বংশ পরম্পরায় বা ব্রাহ্মণ রীতিতে লেখা রয়েছে যে যজ্ঞের সময় তাদেরকে পশু বলি করতে হবে। কিন্তু অন্য সময় ব্রাহ্মণরা কিন্তু খুবই দয়ালু স্বভাবের হয়ে থাকে। শ্যালক তারপর অর্থাৎ শ্যালক জেলের এই কথাগুলো শুনে শ্যালকের ভালো লাগছে না, তখন বলছে তারপর অর্থাৎ তারপরের ঘটনাটি বলো, কিভাবে এই আংটিটি তুমি পেয়েছো। পুরুষ একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। অর্থাৎ ধীবর বলল সে একদিন একটা রুই মাছ ধরেছে এবং সেই রুই মাছটাকে যখন খণ্ড খণ্ড করে কাটলো তখন সেই রুই মাছের পেটের মধ্যে এই মণিমুক্তার ঝলমলে আংটিটি সে দেখতে পেল। পরে সেই আংটিটি বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন। অর্থাৎ পরে যখন এই আংটিটি বিক্রি করার জন্য ধীবর বাজারে যাচ্ছিল, বাজারে গিয়ে লোকজনকে দেখাচ্ছিল, সেই সময় আপনারা অর্থাৎ দুই রক্ষী সহ শ্যালক তাকে ধরে নিয়ে এসেছে। এটা কে বলছে? ধীবর। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। এখন তাহলে আপনারা মারতে হয় আমাকে মারুন, না হলে ছেড়ে দিতে হলে আমায় ছেড়ে দিন। কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম। অর্থাৎ কিভাবে ধীবর এই আংটিটি পেল সেই ঘটনাটা পুরো খুলে বলল রাজশ্যালক এবং দুই রক্ষীকে। শ্যালক জানুক অর্থাৎ দ্বিতীয় রক্ষী, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যাই। অর্থাৎ শ্যালক আবার এখানে ব্যঙ্গ করে জানুককে বলে ওর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে এবং সম্ভবত ইনি গোসাপ খাওয়া জেলে, অর্থাৎ গোসাপ খায় এই জেলেটি। তবে এই আংটিটি কিভাবে পেয়েছে সেটা অবশ্যই অনুসন্ধান করতে হবে। তার জন্য আংটি সহ এই পুরুষটিকে বা জেলেটিকে রাজবাড়িতেই নিয়ে যেতে হবে। দুই রক্ষী তবে তাই হোক, চল রে গাঁট কাটা কথাটির অর্থ হলো যে ব্যক্তি পরের ট্যাগ কেটে পয়সা চুরি করে। দুই রক্ষী এখানে ধীবরকে গাঁট কাটা বলেছে বা গাঁট কাটার সঙ্গে তুলনা করেছে। সবাই এগিয়ে চললেন। শ্যালক সূচক অর্থাৎ প্রথম রক্ষী, সদর দরজায় সাবধানে এই চোরটিকে নিয়ে অপেক্ষা কর, ইতিমধ্যে এই আংটিটি
কিভাবে পাওয়া গেল সেই সব বিষয়ে মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। অর্থাৎ শ্যালক প্রথম রক্ষীকে বলল যে দরজার কাছে এই চোরটি কিনে তোরা অপেক্ষা কর, ইতিমধ্যেই এই আংটি কিভাবে পেল এই ধীবর সেই ঘটনাটি আমি মহারাজার কাছে গিয়ে বলবো এবং তার আদেশ নিয়ে আমি ফিরছি। দুই রক্ষী আপনি প্রবেশ করুন, মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। অর্থাৎ দুই রক্ষী আগে থেকেই মনে করিয়ে নিয়েছে যে ধীবর এই আংটিটি চুরি করেছে, যার জন্য মহারাজ খুবই খুশি হবে। আপনি প্রবেশ করুন, অর্থাৎ আপনি রাজসভায় চলে যান। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। প্রথম রক্ষী বলছে যে আমাদের প্রভুর খুব বিলম্ব হচ্ছে, অর্থাৎ খুব দেরি হচ্ছে। বিলম্ব কথাটির অর্থ হলো খুব দেরি হচ্ছে। দ্বিতীয় রক্ষী আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়, অর্থাৎ রাজা তো খুবই ব্যস্ত মানুষ, যার জন্য অবসর সময় হলে কেবলমাত্র রাজশ্যালক রাজার কাছে গিয়ে কথা বলতে পারবে, না হলে কিন্তু রাজশ্যালক রাজার কাছে গিয়ে কথা বলতে পারবে না। এটা কে বলছে? দ্বিতীয় রক্ষী অর্থাৎ জানুক। প্রথম রক্ষী জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। অর্থাৎ প্রথম রক্ষী দ্বিতীয় রক্ষী জানুককে বলল একে মারার আগে ফুলের মালা পরাতে হবে। সেই ফুলের মালা গাঁথার জন্য প্রথম রক্ষীর হাত নিষ্পিস করছে, অর্থাৎ কখন সে ফুলের মালাটা তৈরি করবে। এ থেকে কি বোঝা গেল যে এরা মনে করে নিচ্ছে ধীবর আংটিটি চুরি করেছে আর রাজা ধীবরের মৃত্যুদণ্ড দান করবে, তার জন্য এরা ফুলের মালা গাঁথবে। পুরুষ অর্থাৎ জেলে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না। অর্থাৎ তখন পুরুষ জেলে বা ধীবর নিরুপায় হয়ে বলছে মহাশয় আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে বলল এই তো আমাদের প্রভু আসছে, অর্থাৎ শ্যালক আসছে, এবার মহারাজের হুকুম নিয়ে সে আসছে। হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। অর্থাৎ তখন দ্বিতীয় রক্ষী বলল হয় তোকে শকুনি দিয়ে খাওয়ানো হবে, না হয় তোকে কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশ্যালক প্রবেশ করে। শ্যালক সূচক এই জেলেকে ছেড়ে দাও, আংটিটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ আমরা এতক্ষণ ধরে প্রথম অংশে কি জানলাম যে ধীবরকে রাজশ্যালক এবং দুই রক্ষী চোর ভেবে, দুই রক্ষী আংটি চুরির দায়ে বা চোর ভেবে তারা ধীবরকে আটক করেছে এবং ধীবরকে কিভাবে মারা হবে বা কিভাবে শাস্তি দেওয়া হবে সেটা তারা আলোচনা করছে, সেটা আমরা জানলাম। এবার দ্বিতীয় অংশে বা দ্বিতীয় অনুচ্ছেদে কি জানবো? শ্যালক এসে প্রথম রক্ষী অর্থাৎ সূচককে বলল যে জেলেকে ছেড়ে দাও, এই আংটিটি পাওয়ার ব্যাপারে ধীবর যা বলেছে তা সত্যি বলে প্রমাণিত হয়েছে। অর্থাৎ আংটি যে ধীবর কিভাবে পেয়েছে, যেই ঘটনাটি বলেছে সেই ঘটনাটি সত্যি বলে রাজা বা মহারাজা মনে করেছে বা প্রমাণিত হয়েছে। সূচক তা প্রভু যা আদেশ করেন। তখন প্রথম রক্ষী বলেন প্রভু আপনি যা আদেশ করবেন। দ্বিতীয় রক্ষী এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল, অর্থাৎ মৃত্যুর আগের মুহূর্তে থেকেও পুনরায় আবার বেঁচে ফিরে এলো। পুরুষ শ্যালককে প্রণাম করে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? পুরুষ অর্থাৎ জেলে শ্যালককে প্রণাম করে বলে প্রভু আজ আমার সংসার চলবে কি করে, অর্থাৎ কিভাবে আমি সংসার চালাবো। এর থেকে কি বোঝা যায়? ধীবর বা জেলে দিন আনে দিন খায়, অর্থাৎ আজকে যা কাজ করবে সেই টাকা দিয়ে সে চাল ডাল কিনবে এবং জীবিকা নির্বাহ করবে। এর থেকে বোঝা যায় ধীবর খুবই গরিব মানুষ। শ্যালক মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, জেলেকে টাকা দিলেন। অর্থাৎ শ্যালক বললেন মহারাজা এই আংটির মূল্যে সমান মূল্য অর্থাৎ সমান টাকা রাজা খুশি হয়ে তোমায় দিয়েছেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করেন। পুরুষ আবার শ্যালককে প্রণাম করেন এবং বলেন প্রভু
অনুগৃহীত হলাম, অর্থাৎ অনুগৃহীত কথাটির অর্থ হলো উপকৃত হলাম। সূচক এ কি যা তা অনুগ্রহ, এ যে শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। সূচক অর্থাৎ প্রথম রক্ষী বলল এ কি যা তা অনুগ্রহ, মানে এ কি যা তা কাণ্ড, একেবারে শুল থেকে, অর্থাৎ শুল কথাটির অর্থ হলো তীক্ষ্ণাগ্র অস্ত্র বিশেষ। অর্থাৎ আগেকার দিনে রাজারা অপরাধীদের যেখানে শাস্তি দিতেন সেটাকে বলা হয় শুল। সেই শুল থেকে নামিয়ে ধীবরকে একেবারে হাতির পিঠে চাপিয়ে দিয়েছেন বা চড়িয়ে দিয়েছেন। একথা কে বলছে? প্রথম রক্ষী সূচক। জানুক হুজুর, যে পরিমাণ পারিতোষিক দেখছি তাতেই তো বোঝা যাচ্ছে সেই আংটিটি রাজার খুবই প্রিয় ছিল। অর্থাৎ জানুক অর্থাৎ দ্বিতীয় রক্ষী হুজুর, হুজুর বা রাজশালক, যে পরিমাণ পারিতোষিক কথাটির অর্থ হলো পুরস্কার দেখছি তাতেই বোঝা যাচ্ছে এই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। জানুক শ্যালক, দামি রত্ন বসানো বলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে এমনটা আমার মনে হয় না। অর্থাৎ শ্যালক বলছে দামি রত্ন বসানো আংটিটা দেখে রাজার কাছে মূল্যবান বলে মনে হয়েছে এমনটা কিন্তু আমার মনে হচ্ছে না। কার মনে হচ্ছে না? শ্যালকের মনে হচ্ছে না। কারণ সেই আংটিটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। অর্থাৎ এই আংটিটি দেখে মহারাজের আগের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতি হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। আমাদের রাজা দুষ্মন্ত স্বভাবত গম্ভীর প্রকৃতির, কিন্তু এই আংটিটি দেখে রাজা কিছুক্ষণের জন্য বিহ্বলভাবে চেয়ে রইলেন এবং মুখের মধ্যে কিছুটা হাসি ফুটে উঠেছিল। এটা কে বলছে? শ্যালক বলছে। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। তখন সূচক বলছে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলে মনে হচ্ছে আমার। জানুক, তার চেয়ে বল এই জেলের সেবা করলেন। অর্থাৎ জানুক বা দ্বিতীয় রক্ষী বলল এতে জেলের সেবা করলেন। কে করলেন? মহারাজা। জেলেকে হিংসা ভরা দৃষ্টিতে দেখলেন, এই কথাটা বলছে এবং জেলের দিকে হিংসা ভরা দৃষ্টিতে তাকাচ্ছেন দ্বিতীয় রক্ষী। পুরুষ বা জেলে মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। অর্থাৎ পুরুষ বা জেলে মহাশয়, এই পারিতোষিকের বা এই পুরস্কারের অর্ধেক টাকা আপনাদের ফুলের দাম হিসেবে আমি দিয়ে দিচ্ছি। এটা কে বলছে? ধীবর একটু তাচ্ছিল্য সুরে তাদেরকে বলল। জানুক, এটা কি তুমি ঠিক বলছো? তখন দ্বিতীয় রক্ষী বলছে তুমি কি এটা ঠিক বলছো? আমাদের কি সত্যিই দেবে টাকাটা? শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। অর্থাৎ শ্যালক ধীবরকে বলল এখন থেকে তুমি আমার বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। এখন থেকে বলতে আজ থেকে ধীবর বা জেলে শ্যালকের আজ থেকে প্রিয় বন্ধু হলো। তোমাদের ধীবর বৃত্তান্ত নাটকটি আমি সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই। আজকে ভিডিওটি এই পর্যন্ত। বাই।